আজ ৩০শে নভেম্বর কবি বুদ্ধদেব বসুর ১১৬তম জন্মদিন। বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, প্রাবন্ধিক, উপন্যাসিক, গবেষক, নাট্যকার। বহু বিস্তৃত তার সাহিত্যিক অবদান, এবং এই অবদান শুধু ব্যাপকতার দিক থেকে এবং বৈচিত্র্যের দিক থেকে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম তাদের সঙ্গেই আসলে তুল্য। বুদ্ধদেব বসুকে এই স্মরণ সভায় বিস্তৃত আলোচনা করার সুযোগ খুবই সীমিত। আজ মূলত বুদ্ধদেব বসুর প্রবন্ধের দিকটাকে আমি একটু তুলে ধরতে চাই। তার কারণ, কবিতা, যে সময় বুদ্ধদেব বসু কবিতা রচনা করেছেন সে সময়টিকেই আসলে বুদ্ধদেব বসুর দ্বারাই বলা চলে একটি নামাঙ্কন করা হয়েছে। আমরা স্বভাবতই যেটাকে বলি পঞ্চপাণ্ডব বা ৩০-এর দশক। ১৯৩০ সালে বা ৩-এর দশকে যে ধরনের কাব্যযাত্রা শুরু হয়েছিল তরুণ কবিদের দ্বারা, বিশেষত রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের পরে বাংলা সাহিত্যে যে নতুন ধারার সাহিত্য সৃষ্টি হয়েছিল তার অন্যতম প্রধান রূপকার বুদ্ধদেব বসু। এবং তার সঙ্গে যে পঞ্চপাণ্ডব আমরা যাদের বলি, এবং বুদ্ধদেব বসুই মূলত এই নামকরণের এবং এই সময় নির্মাণের অন্যতম প্রধান পুরোধা। তার সঙ্গে জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারা উজ্জ্বলভাবে উপস্থিত আছেন। বুদ্ধদেব বসু একই সঙ্গে তিনি শুধু সাহিত্য রচনা করেছেন তাই নন, তিনি সাহিত্যের সংগঠক হিসাবে, পত্রিকার সম্পাদক হিসাবে, অনুবাদক হিসাবে বাংলা সাহিত্য, বাংলা কবিতাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবং কবিতার শক্তি, তার কালের কবিদের মধ্যে হয়তো জীবনানন্দ দাশ ব্যাপকভাবে এখনও পঠিত, অন্যদের হয়তো পরিণাম মূলত কবিদের দ্বারা নির্ধারিত বা একাডেমিক প্রয়োজনেই আসলে পাঠের মধ্যে সীমায়িত হয়েছে। কিন্তু বুদ্ধদেব বসু বিশেষত তার প্রবন্ধের দ্বারা নিত্য স্মরণীয় হয়ে আছে বলেই আমার মনে হয়, এবং যে স্থানটি তার সময়ে এবং তার পরবর্তীকালে খুব কম লেখকই তাকে স্পর্শ করতে পেরেছেন। বুদ্ধদেব বসু সম্বন্ধে অনেক গল্প, অনেক তার জীবনী সম্বন্ধে আমাদের একটি ধারণা আছে, এবং অনেক গল্পও আছে বলা চলে। যেমন তিনি যখন জন্মগ্রহণ করার মাত্র ২৪ ঘন্টার মধ্যে তার মা বিনয় কুমারী মারা যান ধনুষ্টঙ্কারে। তখন তার বয়স, মায়ের বয়স ছিল ১৬ বছর, এবং ২৪ ঘন্টার মধ্যে মা মারা যাওয়ার পরে বাবা ভূদেব বসু মূলত এই শোকে সন্ন্যাস গ্রহণ করেন, এবং তিনি তার নানার বাড়িতেই বড় হন। নানি স্নেহে নানিকেই মা বলতেন, এবং বিভিন্ন তার জন্ম কুমিল্লা, বেড়ে উঠেছেন ঢাকা, নোয়াখালী এবং পৈতৃক নিবাস বিক্রমপুর।
এসবই আমরা জানি, এবং তার সম্বন্ধে সবচেয়ে বড় গল্প হয়ে আছে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, ইংরেজি সাহিত্যে অনার্স এবং এমএ ডিগ্রি লাভ করেছিলেন। তিনি ইংরেজি বিভাগে তৎকালীন সময়ে, তখনও ব্রিটিশ শাসনের অবসান হয়নি, তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন ইংরেজিতে। এটি একটি গল্প। এই বেশি পাওয়া এবং কম পাওয়ার মধ্যে সৃষ্টিশীলতার তেমন কোনো মূলত পার্থক্য হওয়ার সুযোগ কম। অনেকেই হয়তো আমরা তার পূর্ববর্তী কবিদের দেখব, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, তাদের পক্ষে হয়তো পাশ করাটাই সম্ভব হয়নি। তো এটির দ্বারা কবির এবং একজন সৃষ্টিশীল ব্যক্তিকে প্রকাশ করা অতটা জরুরি নয়, যতটা জরুরি তার সৃষ্টিকর্ম কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। সেই সকল বিবেচনা করার পরও আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে চাকরি বাকরিরও একটি সংকট ছিল, কারণ যে সর্বোচ্চ নম্বর পাওয়ার পরও তিনি অনেক কলেজে ইংরেজি বিভাগের পরীক্ষা দিয়েও বা চাকরির জন্য দরখাস্ত করেও সেখানে তার পক্ষে চাকরি সংগ্রহ করা বা পাওয়া সম্ভব হয়নি। এমনকি তিনি নিজেও দীর্ঘকাল কলেজেই শিক্ষকতা করে, রিপন কলেজ থেকে শুরু করে, এমনকি হয়তো পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়েছিল, কিছুদিন হয়তো তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় জীবনের শেষ প্রান্তে শিক্ষকতা করেছেন। অবশ্য তার অনেক সৌভাগ্য হয়েছিল যে তিনি বিভিন্নভাবে আমেরিকা বা অন্যান্য দেশেও সাহিত্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাহিত্য পাঠদানের সুবিধা পেয়েছিলেন। তো এই সবই গেল তার ব্যক্তিগত একটি মানে যেটি আমরা বলি যে অর্জন সাহিত্যকর্মের বাইরে, এবং সর্বদাই তিনি নানা কারণে আসলে উল্লেখিত হয়ে থাকেন। যেমন জীবনানন্দ দাশের কথাই বলা যায়, জীবনানন্দ দাশের মতো তো প্রভাব সঞ্চারী একজন কবি, তিনিও কিন্তু যখন প্রথম ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হলো 1936 সালে, এবং তারও আগে যখন 1927 সালে তার ঝরাপালক প্রকাশিত হয়েছিল। ঝরাপালক সম্বন্ধে আমরা সবাই জানি যে সেটি আসলে মূলত জীবনানন্দ দাশের শৈলীর সঙ্গে ততটা সম্পর্কিত নয়, বা তিনি মূলত কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব, কাজী নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দত্ত, কখনো কখনো মহিতলাল মজুমদার, তাদের যে ধারায় কবিতা লিখতেন, মূলত ঝরাপালকের কবিতার অধিকাংশই সেই ধরনের শৈলীকেই ব্যবহার করা হয়েছিল। যেমন জয় মানবের জয়, কোটি কোটি বুকে কোটি ভগবান, আঁকি মেলে দিকে রয়, এই যে কবিতার শৈলী এবং প্রকাশ, সেটি আসলে থেকে জীবনানন্দ দাশ বেরিয়ে আসতে পারলেন 1936 সালে ধূসর পাণ্ডুলিপি রচনার মাধ্যমে। এবং তখনই আমরা লক্ষ্য করলাম যে তার আগেই বুদ্ধদেব বসু এই কবিতা নিয়ে তার কবিতা পত্রিকায় এই কবিতার বই নিয়ে একটি ব্যাপক আলোচনা করলেন, এবং এই আলোচনার ফলে তিনি দেখাতে চাইলেন যে এই কবিতা, বাংলা কবিতায় কিভাবে তার নূতনত্ব প্রকাশ প্রকটিত হয়েছে। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে তারা প্রায় একই সময়ের কবি, এবং বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের চেয়ে বয়সে প্রায় 8-9 বছরের ছোট। তিনি কনিষ্ঠ হওয়ার পরেও কবি হিসাবে এবং একজন লেখক হিসাবে কিন্তু ইতিমধ্যেই জীবনানন্দ দাশের চেয়ে অনেক বেশি পরিচিতি লাভ করেছিলেন এবং প্রভাবও তার তৈরি হয়েছিল। সুতরাং একজন কনিষ্ঠ কবির প্রভাবের মধ্য দিয়েই কিন্তু একজন প্রভাবশালী কবিকে তিনি তুলে ধরছেন, সেটা 1936 সাল। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কাল বিবেচনা। নজরুলকে নিয়েও তিনি কাজ করেছেন, এবং এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে যারা নজরুলকে খুব কাছ থেকে দেখেছিলেন, বুদ্ধদেব বসু তাদের একজন। এমনকি তিনি যখন বিশ্ববিদ্যালয়ে
পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন সেই সময়ে কবি নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং তার কিছু স্মৃতি তৈরি হয়েছিল। এবং তিনি এমন একটা সময় কাজ করেছেন যে সময়টি আসলে নজরুলকে নিয়ে খুব একটা বিশেষ কাজ তৈরি হয়নি। নজরুল যখন বাংলা কবিতায় এসেছিলেন, সেই আসার পর থেকেই তিনি মূলত বাংলা কবিতায় ব্যাপক অর্থে তিনি প্রভাব বিস্তার করেছেন। তার কণ্ঠস্বর সারা বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিধ্বনিত হয়েছে এবং একই সঙ্গে তার কবিতা গান ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন কাজ করেছে, তেমনি বলা চলে যে এমনকি বুদ্ধদেব বসুর ভাষ্য অনুসারেই বলা চলে যে রবির প্রভাবও কিছুটা ম্লান হয়ে পড়েছিল। যদিও এই রবির প্রভাব ম্লান হয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি একটি উদাহরণ হিসাবে নজরুলকে বলেছেন যে নজরুল সম্ভবত সত্যেন্দ্রনাথ দত্তের পরে সবচেয়ে প্রভাবশালী কবি। এই আলোচনাটি নিয়ে এখন হয়তো অনেকেই আমরা মূলত ভাবি যে বুদ্ধদেব বসুর এই বিবেচনাবোধ হয়তো যথেষ্ট সুসামঞ্জস্যপূর্ণ নয়। তার কারণ হলো যে সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রভাব এখন আর আমরা ততটা লক্ষ্য করতে পারি না, মানে কালের পরিবর্তনের ফলে। এবং যদিও তিনি উল্লেখ করেছেন যে সত্যেন্দ্রনাথ দত্ত নিজেও তার যখন প্রচার এবং প্রকাশের মধ্য গগনে, তখন রবীন্দ্রনাথও তার দ্বারা কিছুটা ম্লান হয়ে পড়েছিল। তো সেটা হয়তো তার কালের বিষয়ের মধ্যে হতে পারে, কারণ সেই কালটির সঙ্গে আমাদের পরিচয় ঘটেনি। তবে আমরা দেখতে পেয়েছি যে নজরুলের কবি প্রতিভা সেটি নিঃসন্দেহে বুদ্ধদেব, সত্যেন্দ্রনাথ দত্ত, এমনকি মহিতলাল মজুমদার বা তার কালে হয়তো অনেকের সঙ্গে ততটা তুলনীয় নয়, মানে ততোধিকভাবেই তিনি আসলে নানাভাবে প্রভাব বিস্তার করেছেন এবং যার গান, কবিতা, এমনকি অন্যান্য রচনা যা কেবল রবীন্দ্রনাথের সঙ্গেই জুতবদ্ধ হয়ে প্রকাশিত হয়ে থাকে। এখন নজরুল অসুস্থ হয়ে পড়লেন, তখন নজরুল আসলে আস্তে আস্তে একটু নজরুলের যে উপস্থিতির দ্বারা তিনি খ্যাতিমান ছিলেন, সেটি আসলে ম্লান হতে থাকলো। বিশেষ করে তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ভারত পাকিস্তান স্বাধীনতার যে সংকট চলছিল, তার জন্য যেমন অনেকেই আর সাহিত্য নিয়ে ততটা প্রকট ছিল না। রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে, 1943 সালে নজরুলের এই অবস্থা। ভারত পাকিস্তান 46 সালের যে যেটাকে বলে যে গ্রেট কিলিং, মানে যে সাম্প্রদায়িক দাঙ্গা, এবং 47 সালে 48 সালে সেই সব সময় আসলে সাহিত্যের প্রকাশটা আসলে একটু ম্লান হয়ে পড়েছিল। তো সেই ঠিক 1944 সালে কবিতা পত্রিকার একটি সংখ্যা প্রকাশ করলেন এবং সেই সময় তিনি বুদ্ধদেব বসু এই রচনা তৈরি করলেন এবং সেখানে তিনি নজরুলকে আবার নতুন করে একটি আলোচনায় আনারও চেষ্টা করলেন। অনেকেই বলেন যে আমরা জানি, বিশেষ করে প্রতিভা বসু, রানু সম, যে নজরুল তার গানের গুরু ছিলেন এবং নজরুলের সঙ্গে সেদিক থেকে গুরু শিষ্যের যে সম্পর্ক প্রতিভা বসুর সঙ্গে, এবং প্রতিভা বসুই পরবর্তীকালে বুদ্ধদেব বসুর যে সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক, এবং তিনি নিজেও একজন সুসাহিত্যিক ছিলেন, তার রচনারও প্রতিভা বসুর রচনারও অনেক গুরুত্ব রয়েছে। সকল মিলে দেখা যাচ্ছে যে নজরুলের সঙ্গে বুদ্ধদেব বসুর একটি সম্পর্ক ঘরে বাইরে এবং তার শৈশব থেকে শুরু করে আমরা এটি লক্ষ্য করেছি। তো সেটি যদি আমরা বলি যে তখন তিনি হয়তো বলছেন যে সঙ্গীত প্রতিভার দিক থেকে রিয়েল রায়ের চেয়ে হয়তো তার প্রতিভা বড়।
ওই 44 সালে এই ধরনের আলোচনা করার ঝুঁকি ছিল। এই ঝুঁকির মধ্যেও কিন্তু নজরুলকে আমার মনে হয় যে বুদ্ধদেব বসু যথার্থ চিহ্নিত করতে পারছেন। তার কারণ তখনও নজরুল অসুস্থ হয়ে পড়ছেন, নজরুলের গান তখনও আধুনিক গান হিসাবে প্রচারিত হচ্ছে। তার কালে একজন সাহিত্যিককে বিবেচনা করার যে জায়গাগুলি, সেটি আসলে সবার পক্ষে প্রকাশ করা ততটা সহজ হয় না, যেটি হয়তো বুদ্ধদেব বসুর ক্ষেত্রে অনেকটা হয়েছিল, আবার অনেকটা দ্বিধাও ছিল। দ্বিধার মধ্যেও কিন্তু তিনি এইটা বলেছিলেন যে রবীন্দ্রনাথের পরেই সবচেয়ে বড় সঙ্গীত প্রতিভা নজরুল। হয়তো এখন আমাদের প্রশ্ন থাকে, আমরা অনেক আলোচনা করতে পারি যে বুদ্ধদেব বসুর এই 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 বিবেচনাবোধ কি যথার্থ। আমি মনে করি যে হ্যাঁ, যথার্থ এই অর্থে যে এখনও তো সেই বিতর্ক আমরা শেষ করতে পারি না, কে বড় এবং কে ছোট, সেই বিতর্কটাও আসলে আমার মনে হয় যে অত্যন্ত কুপমণ্ডুকতা সম্পন্ন। তার কারণ হলো সব মিলেই আসলে একটি সম্পূর্ণতার দিকেই সাহিত্য, সংস্কৃতি, সুর, সৃষ্টিশীলতা এগিয়ে যায়। তো সেটা নজরুল সেক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছেন, এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে বুদ্ধদেব বসু তা যথার্থভাবেই সেগুলিকে তুলে ধরতে পেরেছিলেন। এবং বুদ্ধদেব বসু সর্বদাই মানে শুধু সাহিত্য প্রবন্ধ রচনাই করেননি, অনেক নতুন বিষয়েরও অবতারণা করেছিলেন, যেগুলি সাহিত্য আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। যেমন তিনি মহাভারত লিখছেন যখন, তখন তিনি বলছেন যে মহাভারতের নায়ককে। আমরা স্বভাবতই বলি যে মহাভারতে হয়তো অর্জুনই হলো মানে সর্বাধিক বীর, এবং তাকে কেন্দ্র করে মহাভারতের এই যুদ্ধ, বিশেষ করে কুরু পাণ্ডবের যে যুদ্ধ, যে সেইটা অর্জুনকে কেন্দ্র করে এগিয়েছে। কিন্তু বুদ্ধদেব বসু তার মহাভারত রচনার ক্ষেত্রে ব্যাপকভাবে তিনি যেমন আলোচনা করেছেন, তেমন তিনি বলতে চেয়েছেন যে না, আসলে এই কাব্য বা এই মহাকাব্য মূলত যুধিষ্ঠির দ্বারা পরিচালিত হয়েছে, অর্থাৎ যুধিষ্ঠিরই এই কাব্যের প্রধান নায়ক। কারণ যুধিষ্ঠিরই আসলে নিয়ামক হিসাবে এই কাব্যটিকে আসলে পরিচালিত করেছেন। তিনি পাশা খেলার মাধ্যমে তিনি সকল কিছু নিস্পৃহ নির্মোহ জীবন এবং জগৎকে দেখার যে তার ভঙ্গি, সেই ভঙ্গি আসলে তাকেই আসলে সমর্থিত করেছে তার পঞ্চপাণ্ডব বা অন্য অন্য যুদ্ধ এবং প্রকৃতি, এবং তাকে কেন্দ্র করে এগিয়েছে। যদিও পরবর্তীকালে প্রতিভা বসু মহাভারত লিখেছেন, এবং সেক্ষেত্রে তিনি তার এই যুক্তিগুলিকে খণ্ডন করতে চেয়েছেন। অর্থাৎ এটাকেও আমরা বলতে পারি যে এক ধরনের মানে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক সংকটের বিষয় আশায়ও হয়তো থাকতে পারে, বোঝার যে জায়গাগুলি সেটার মধ্যে। যাই হোক, সেটি একটি ব্যাপার। তো আমি আজ মূলত বুদ্ধদেব বসুকে নিয়ে যে আলোচনাটি করতে চেয়েছি তা ছিল, আমার একটি প্রবন্ধ আছে, সেই প্রবন্ধটির নাম বুদ্ধদেব বসুর প্রবন্ধ সাহিত্য। এই প্রবন্ধ সাহিত্যকেই আসলে আমি একটি ব্যাখ্যা যেমন করলাম, তেমন পাশাপাশি এর কিছু পাঠও করতে আগ্রহী। যেমন আধুনিক বাংলা কবিতা বিচারে পঞ্চপাণ্ডব প্রকল্পের অন্যতম ভ্রাতা হিসাবে বিবেচিত জেনে এ কথা নিশ্চিত করে বলা যায় বুদ্ধদেব বসু ছিলেন মধ্যম ভ্রাতা অর্জুন। তাহলে এই মধ্যম ভ্রাতা অর্জুন, এবং অর্জুন তাকে কেন্দ্র করে তিনিই আসলে মূলত এই পঞ্চপাণ্ডবের মানে দিক থেকে আমার বিবেচনায় যে তিনিই আসলে গান্ডীবধারী অর্জুন। অবশ্য তিনি নিজে মহাভারতের সাহিত্যিক মূল্য নির্ধারণ করতে গিয়ে বলেছেন, এই মহাকাব্যের নায়ক অর্জুন নন, স্থিতিধীর যুধিষ্ঠির। আর বয়স ও কর্মের নিস্পৃহতা বিবেচনা করে এই আসনটি আমরা জীবনানন্দ দাশের জন্য রেখে দিতে পারি। অর্থাৎ এখানে হলো আমার বিবেচনায় যে যুধিষ্ঠির আসলে এখানে জীবনানন্দ দাশ। যদিও শ্রী বসুর মতকে যুক্তিনিষ্ঠভাবে খণ্ডন করেছেন স্বয়ং স্ত্রী প্রতিভা বসু, তিনি যুধিষ্ঠিরকে এই কাব্যের নায়ক বলতে নারাজ। তবে জ্যেষ্ঠ ভ্রাতা জীবন জগতের প্রতি যতই নির্মোহ হোক না কেন,
তার কর্মের গভীরতা বিবেচনা করে বুদ্ধদেব বসু প্রথমেই জীবনানন্দ দাশ মহাশয়কে একটি আসন নির্ধারণ করে দিয়েছিলেন, যার গুরুত্ব সাহিত্যের পারিবারিক সম্পর্কের মধ্যে সবারই জানা আছে। সে বিতর্ক যাই হোক, সাহিত্যের রণক্ষেত্র, বিশেষ করে 30-এর খান্ডব যুদ্ধে বুদ্ধদেব বসুই ছিলেন গান্ডীবধারী বর্ণাঢ্য পার্থ। ভাবের গভীরতা, বিষয় বৈচিত্র্য, সংখ্যাধিক্য বিবেচনায় কেবল রবীন্দ্রনাথের সঙ্গে তার সহজ তুলনা চলে। কবি হিসাবে একটি সহজ পরিচিতি তার নামের সাথে মানানসই হলো। রবীন্দ্র নজরুলোত্তর বাংলা কবিতাকে তিনি একটি নিজস্ব ভূমির উপর দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কেবল সময়ের প্রয়োজনে কবিতার পরিবর্তিত দুর্গম পথে যাত্রার মধ্যে ব্যাখ্যা করা যায় না। তো এই আমি যে আলোচনাটি মূলত এই প্রবন্ধের দ্বারা করতে চেয়েছি, তা মূলত বিক্ষিপ্তভাবেই আমি আলোচনা করলাম। এটি যদি আমরা এই আলোচনা প্রবন্ধ পাঠ করলে সেটি একটি বিষয় থাকতো। তো যাই হোক, আজ যেহেতু বুদ্ধদেব বসুর জন্মদিন এবং এই মহান কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, অনুবাদক এবং তার প্রতি শ্রদ্ধা জানানোই যেহেতু আমাদের লক্ষ্য, তার কারণ তিনি একই সঙ্গে বাংলা সাহিত্য নয়, বিদেশি সাহিত্য আমাদের কাছে যথাযথভাবে তুলে ধরেছেন। আমরা বদলিয়ারের কথাই যখন বলি তখন আসলে মূলত বুদ্ধদেব বসুর কথাই বলি, কারণ বুদ্ধদেব বসু ছাড়া বাংলায় বদলিয়ার এর উপস্থিতি নেই বলা চলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।